আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক আমাদের নিয়মিত সরাসরি অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আমাদের আজকের আলোচনার বিষয় হাড়ের ইনফেকশন এবং শিশুদের হাড় ভাঙা বা ফ্র্যাকচার। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমার সাথে রয়েছে আমাদের আজকের আলোচনার অতিথি ডাক্তার খালেদ বিন ইসলাম, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক্স, হাড় ও জোড়ারোগ বিশেষজ্ঞ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হলো হাড়ের ইনফেকশন। আপনি যদি স্যার একটু বুঝিয়ে বলতেন হাড়ের ইনফেকশন বা প্রদাহ জিনিসটা কি? হাড়ের ইনফেকশন মানে হচ্ছে আমাদের শরীরে যে কোনো স্থানে যেরকম ইনফেকশন হয় বা কোনো জীবাণু সংক্রমণের কারণে যে ধরনের ক্ষতি তৈরি হয় সেটাই হচ্ছে ইনফেকশন। তো হাড়ের ইনফেকশন অন্যান্য ইনফেকশনের মতোই একটি নর্মাল প্রক্রিয়া। আমাদের শরীরে বিভিন্নভাবে যদি কোনো জীবাণু সংক্রমণ হয়, যেমন কেউ যদি দীর্ঘদিন যাবৎ কোনো নিউমোনিয়া বা কাশি, বুকের বিভিন্ন ধরনের ইনফেকশন, এছাড়া গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা পেটের ইনফেকশন অথবা টিউবারকুলোসিস বা দীর্ঘমেয়াদী কোনো ইনফেকশন, এরকম অসুখে ভুগে, তাহলে সেই জায়গা থেকে জীবাণু রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে আলটিমেটলি হাড়ের মধ্যে যেতে পারে। এছাড়াও যে সমস্ত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম, তো রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন কারণে কমে থাকতে পারে, যেমন যে সমস্ত বাচ্চারা অপুষ্টিতে ভুগে তাদের স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। এছাড়াও যারা বয়স্ক মানুষ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তারপর যারা বিভিন্ন অসুখের কারণে দীর্ঘমেয়াদী কোনো ট্রিটমেন্ট পায়, যেমন ক্যান্সারের ট্রিটমেন্ট যারা পায়, এছাড়াও অনেকে আছেন যাদের এইগুলো বলা হয় যে মেটাবলিক ডিজিজ, যেমন এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, বা অন্য কোনো স্কিন ডিজিজের কারণে দীর্ঘমেয়াদী যারা স্টেরয়েড ওষুধ সেবন করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমে যায়। তো রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমে গেলে তখন যে কোনো ধরনের জীবাণুর আক্রমণে যেমন আমাদের শরীরের বিভিন্ন স্থানে ইনফেকশন হতে পারে, ঠিক একই রকমভাবে সেই ইনফেকশনের স্থান থেকে সেটা মাইগ্রেট করে বা রক্তের মাধ্যমে অথবা অন্য কোনো রক্তরস বা লিম্ফের মাধ্যমে হাড্ডিতে চলে যেতে পারে, হাড়ে চলে যেতে পারে, এবং সেইখান থেকে হাড়ের ভিতরেও ইনফেকশন হতে পারে। তো সাধারণত হাড়ের ইনফেকশনগুলো এই দুইভাবে ছাড়াও আরও একভাবে হয়, সেটা হচ্ছে কোনো কারণে যদি হাড় ভেঙে যায় বা ফ্র্যাকচার হয়। তো ফ্র্যাকচার হয়ে অনেক সময় দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্ট বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা গাছ থেকে পড়ে যাওয়া, কনস্ট্রাকশন ওয়ার্কার, বোম ব্লাস্ট ইনজুরি, অথবা কোনো ন্যাচারাল ক্যালামিটিস, পাহাড় থেকে পড়ে যাওয়া, এরকম কোনো যুদ্ধাবস্থা, এরকম সময় হাড় ভেঙে গেলে চামড়া কেটে যেতে পারে। চামড়া কেটে গিয়ে যদি হাড়ের সাথে সরাসরি বাইরের যে এনভায়রনমেন্ট, আবহাওয়ার সংস্পর্শে আসে, তখন সেখান থেকে জীবাণু সংক্রমিত হয়ে ওই হাড়ে ইনফেকশন তৈরি করতে পারে। পরবর্তীতে দেখা যায় যে ভাঙা হাড় জোড়া লেগে গেলেও ইনফেকশন যেই জীবাণুগুলো করে তারা হাড়ের মধ্যেই থেকে যায় এবং দীর্ঘমেয়াদী তারা ইনফেকশন করতে পারে। তো এইগুলোই মূলত হচ্ছে হাড়ের ইনফেকশনের মূল কারণ। প্রথমে আপনি শুরু করেছিলেন নিউমোনিয়া, ইভেন পেট খারাপ, পেট খারাপ থেকেও হাড়ের ইনফেকশন, ব্যাপারটা আসলে ঠিক বোধগম্য হচ্ছে না আমাদের দর্শকদের। আসলে আমাদের শরীরে সরাসরি হাড়ের মধ্যে ইনফেকশনের রেট খুবই কম। যে সরাসরি হাড়ের মধ্যে ইনফেকশন একমাত্র যদি কোনো অ্যাক্সিডেন্ট, ট্রমা অথবা আমি যেগুলো বললাম বোম ব্লাস্ট ইনজুরি, সেগুলোর মাধ্যমে চামড়া ক্ষত হয়ে হাড় ভেঙে যদি বাইরে চলে আসে, তাহলে সেখানে বাইরের রোগ জীবাণুর সংস্পর্শে আসলে বা ধুলো বালি, কাদা, মাটি অথবা অনেক সময় দেখা যায় যে পিলেট, বুলেট, এগুলো যে হাড়ের গায়ে লেগে থাকে সেখান থেকে জীবাণু সংক্রমণ হয়। এছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় সাধারণত সরাসরি হাড়ে কোনো ইনফেকশন হয় না। হাড়ের ইনফেকশনগুলো মূলত শরীরের অন্য কোনো জায়গা থেকে কোনো ইনফেক্টিভ সোর্স বা ফোকায় যদি থাকে সেখান থেকেই সংক্রমণ হয়। এই সংক্রমণ হওয়াটাকে এক ধরনের মাইগ্রেশন বলে। তবে সাধারণত দেখা যায় যে আমাদের শরীরে যে ধরনের জীবাণু আক্রমণগুলো সবচাইতে বেশি হয়, যেমন শিশুদের ক্ষেত্রে
কাশি, নিউমোনিয়া অথবা ফুসফুসের বিভিন্ন ধরনের ইনফেকশন, এছাড়াও পেটের বিভিন্ন ইনফেকশন। কারণ দেখা যায় যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, খাবার বা অন্যান্য কোনো কিছু থেকে ঘন ঘন যাদের ডায়রিয়া অথবা অন্য কোনো পেট খারাপ, পেটের অসুখ হয়, তাদের ক্ষেত্রেই সেইখান থেকে এই জীবাণুগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে কোনো না কোনো হাড়ের মধ্যে চলে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে এই জীবাণুগুলোর মাধ্যমেই হাড়ের ইনফেকশন হয়। এছাড়া দীর্ঘমেয়াদী যেমন যক্ষ্মার জীবাণু, হ্যাঁ, যে টিউবারকুলোসিস, যক্ষ্মার জীবাণু থেকে হাড়ে ইনফেকশন হয়। এছাড়া আর অন্য কোনো মাধ্যমের মধ্যে যাদের সাধারণত ডায়াবেটিস মেলাইটাস থাকে, এটা বয়স্কদের ক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাস থাকে, অথবা অন্য কোনো অসুখ, যে অসুখের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে হাড়ের কোথাও না কোথাও সফট টিস্যু, দ্যাট মিনস মাংস বা টেন্ডন, লিগামেন্টস, সেগুলো থেকে ইনফেকশন হয়ে ধীরে ধীরে সেটা হাড়ের মধ্যে সংক্রমিত হতে পারে। দর্শক মণ্ডলী, তাহলে শুধুমাত্র কাশি, নিউমোনিয়া অথবা পেট খারাপ হলেই যে আপনার হাড়ের ইনফেকশন হয়ে গেল তেমনটা কিন্তু নয়। কোন কোন ক্ষেত্রে হাড়ের ইনফেকশন হতে পারে সেটি স্যার আমাদেরকে মোটামুটিভাবে একটা আন্দাজ দিয়ে দিলেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা কম, সেটা আমরা জানি, যেহেতু ছোট মানুষ, ওদের এখনও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি, এবং বয়োবৃদ্ধ যারা, তাদের ক্ষেত্রে আমাদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট অথবা শ্বাসের যে কোনো ধরনের ইনফেকশন এবং পেটের যে কোনো ধরনের ইনফেকশন, সেটা হতে পারে টাইফয়েড, সেটা হতে পারে শিগেলা বা রোটাভাইরাল ডায়রিয়া, যেটি হোক না কেন, এগুলো থেকে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের হাড় পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। তাই এই রোগগুলো থেকে আমাদের প্রতিরোধ ব্যবস্থাটাই উত্তম। আসুন আমরা এখন জেনে নিই হাড়ের ইনফেকশন হলো কিনা সেটা কিভাবে আমরা বুঝতে পারি। স্যার, সাইন সিমটম বা যেটা আমরা বলে থাকি যে একজন ব্যক্তি কী করে বুঝতে পারবেন যে তার কোনো হাড়ে বা সব হাড়ে, বা কিভাবে ইনফেকশনটা বোঝা যাবে, সেটা যদি একটু বলতেন। আমি আগেই বলেছি, হাড়ের ইনফেকশনগুলো শতকরা 95-এর চাইতেও বেশি সময়ের ক্ষেত্রেই শরীরের অন্য কোনো জায়গায় যদি কোনো ইনফেকশন থাকে সেখান থেকেই মূলত এখানে ছড়ায়। তো যখন হাড়ের ইনফেকশন হয়, তো আমরা আসলে ক্যাটাগরিক্যালি হাড়ের ইনফেকশনগুলোকে দুভাবে ভাগ করি। একটি হচ্ছে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস বা যেটা খুব কম সময়ের মধ্যে রোগ প্রকাশিত হয়, আর আরেকটি হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিস, যেটা দীর্ঘমেয়াদে হাড়ের ইনফেকশন। অ্যাকিউট অস্টিওমাইলাইটিস অসুখটা হচ্ছে অনেকটা এরকম যে জায়গাতে ইনফেকশন থেকে এই হাড়ের মধ্যে জীবাণুগুলো আসবে, সেটার একটা সিমটম তো কোনো রোগীর থাকে। যেমন কেউ যদি নিউমোনিয়াতে ভুগে বা ফুসফুসের কোনো ইনফেকশনে ভুগে, তাহলে ফুসফুসে তার যে প্রদাহ হয়, জ্বর আসে, কাশি থাকে, বাচ্চাকে আমরা বলি যে রিলাক্টেন্ট টু ফিড, খেতে চায় না, ইরিটেবল থাকে, সারাক্ষণ কান্নাকাটি করে, ঘুম ঘুম থাকে। এই যে প্রবলেমগুলো, এগুলো অস্টিওমাইলাইটিসের একটি জেনারেলাইজড ফিচার। এছাড়াও স্বভাবতই এই ধরনের বাচ্চা যারা ঘন ঘন বিভিন্ন ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়, দেখা যায় যে তাদের শরীরের ওজন কম থাকে, তাদের গ্রোথ নর্মাল অন্যান্য বাচ্চাদের মতো ঠিক থাকে না, তাদের দেখা যায় যে বেশিরভাগ সময়ই তারা খেতে চায় না অথবা খুব ইরিটেবল থাকে। স্পেশালি যারা বেশি ছোট বাচ্চা, এখনও কথা বলা শিখেনি, সে সমস্ত বাচ্চারা টেন্ডেন্সি টু ক্রাই, কিছু হলেই কান্নাকাটি করার চেষ্টা করে, সারাক্ষণ বিরক্ত থাকে। এগুলো একটা জেনারেলাইজড ইনফেকশনের যে সিমটম সেগুলো থাকে। এছাড়াও কিছু লোকাল সাইন সিমটম থাকে, যেমন শরীরের যে জায়গাতে হাড়ের ইনফেকশন হবে সেই জায়গাগুলোতে সাধারণত দেখা যায় যে কিছুটা লাল হয়ে যায়, ফুলে যায়, বাচ্চা হাত দিতে দেয় না বা ধরতে দেয় না। ওই অঙ্গটি, সেটা হাত বা পা, বাচ্চার যেখানে ইনফেকশন হোক সেটি সে নাড়ায় না। এছাড়া যে সমস্ত বাচ্চারা হামাগুড়ি দেয় বা হাঁটে, অল্প অল্প হাঁটা শিখেছে, বা যাদের আরেকটু বড় টডলার হাঁটে এবং দৌড়াদৌড়ি করে, তারা খেলতে যেতে চায় না, ওই পাটি উঠিয়ে হাঁটাচলা করার চেষ্টা করে, বা ওই হাতে কোনো জিনিস ধরতে চায় না, সে দূরে রাখতে চায়, বা কেউ যদি সেই হাতে ধরার চেষ্টা করে তাহলে বাচ্চা হাত সরিয়ে দেয়, কান্নাকাটি করে। এগুলোই সাধারণত অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের ফিচার। আসলে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসটা এটা আসলে বলা যায় একটি ক্লিনিক্যাল এবং
কিছুটা হয়তো বায়োকেমিক্যাল অ্যান্ড ইনভেস্টিগেশনাল ডায়াগনোসিস, সাধারণত রেডিওলজিক্যাল, দ্যাট মিনস আমরা একটি বাচ্চার যখন দেখা যায় যে শিশু ডাক্তাররা সাধারণত আমাদের কাছে রেফার করে যে ইনফেকশন, সেটা ফুসফুসের হোক বা অন্য কোনো ইনফেকশন, সেগুলোর যে নর্মাল ফিচার এগুলো ছাড়াও বাচ্চাটি হাত নাড়ছে না বা পা নাড়ছে না, অথবা যে জায়গাটিতে তার ইনফেকশন হয়েছে বলে মনে হয় এটি লাল হয়ে আছে, ফুলে আছে, এটাকে আমাদের মেডিকেল সায়েন্স আমরা বলি সায়েন্স অফ ইনফ্লামেশন, যে 5টি জিনিস দেওয়া, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, তারপর ওই হাতটা দিয়ে কোনো কাজ না করা, ফাংশনলেস। তো এই ফিচারগুলো দেখি সাধারণত সাসপেক্ট করা হয় যে সে কি অস্টিওমাইলাইটিসে ভুগছে কিনা। বয়স্ক যারা আছেন, ধরেন অ্যাডাল্ট, আমরাই ধরেন, আমাদের যদি এ ধরনের অস্টিওমাইলাইটিস বা হাড়ের ইনফেকশন যেটা বলছেন, আমরা কি করে বুঝতে পারবো যে আমাদের কোনো ইনফেকশন হয়েছে কিনা? আসলে অস্টিওমাইলাইটিস এটা একটা বাইমোডাল ডিস্ট্রিবিউশন হয়। এই বাইমোডাল ডিস্ট্রিবিউশন মানে এটা দেখা যায় যে শিশুদের এবং যারা বয়স্ক মানুষ, বয়স্কদের ক্ষেত্রে যেটা হচ্ছে অন্য ইনফেকশন থেকে ছড়িয়ে আসা, এটাই বেশি হয়। আর মিডল এজড বা অ্যাডাল্ট এজ গ্রুপে অস্টিওমাইলাইটিসটা আসলে খুব আনকমন। তবে সাধারণত যারা দীর্ঘমেয়াদী কোনো রোগের জন্য ওষুধ খান, যেমন আমি আগেই বলেছি যে স্কিন ডিজিজের কারণে কিছু কিছু সময় দীর্ঘমেয়াদী স্টেরয়েড ওষুধ খেতে হয়। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যারা কোনো ক্যান্সার ট্রিটমেন্ট বা ম্যালিগনেন্সি ট্রিটমেন্টের জন্য দীর্ঘমেয়াদী কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এগুলো গ্রহণ করে, তাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আরও কিছু কারণ থাকে, যেমন যাদের এসএলই, সিস্টেমিক লোপাস এরিথ্রোমেটোসাস, এই জাতীয় অসুখের জন্য যারা ওষুধ খায়। তারপর এইরকম কিছু কিছু মানুষ আছে যাদের হাঁপানি বা অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা অনেক বেশি, তারা ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য তারা স্টেরয়েড এবং বিভিন্ন ধরনের ইনহেলার ইউজ করে। সেখান থেকেও অনেক সময় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে হাড়ের ইনফেকশনগুলো হয়। তো সাধারণত যারা অ্যাডাল্ট বা মিডল এজড মানুষ, এইগুলো ছাড়া আর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে ট্রমা। আমি আগেই বলেছি ট্রমা, দ্যাট মিনস কোনো অ্যাক্সিডেন্ট, আঘাত বা এইরকম কারণে, উদাহরণস্বরূপ কোনো একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, সে কাজ করতে গিয়ে তার হাতে পায়ে কোনো জায়গায় পেরেক বা তার কাটা এরকম কোনো কিছু বিঁধে গেল, কিন্তু সে সেটি হয়তো হাত দিয়ে খুলে ফেললো, বা প্রাথমিক চিকিৎসার মাধ্যমে হসপিটালে গিয়ে সে হয়তো খুলে ফেললো, তার হাত পা কেটে গেল, সেখানে হয়তো সে সেলাই করে নিল, কিন্তু ওই যে জীবাণুটা তার হাড়ের ভিতরে ঢুকে গেল, সেই জীবাণুটা ধীরে 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 সেই জায়গায় বংশবৃদ্ধি করে এবং তাদের নাম্বার ইনক্রিজ করে এবং একটা পর্যায়ে তারা সেই হাড়কে আক্রমণ করে। তো এটা হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই যাদের অ্যাডাল্ট বা মিডল এজ মানুষ, তাদের ক্ষেত্রে ক্রনিক অস্টিওমাইলাইটিস হয়। ক্রনিক অস্টিওমাইলাইটিসটা হচ্ছে এরকম একটি অসুখ যে এখানে হাড়ের ভিতর সাধারণত প্রদাহজনিত বা খুব বেশি ব্যথা হওয়া অথবা লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এরকমটি ঘটে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘমেয়াদী হাড়ের ভিতর যখন ইনফেকশন হয়, সেই জীবাণুগুলো হাড়ের ভিতরে যে হ্যাভারশিয়ান সিস্টেম আছে, ক্যানালিকুলি ল্যাকুনি আছে, সেই জায়গাগুলোতে যে সমস্ত অঞ্চলে রক্ত চলাচল কম, সেখানে তারা বংশবৃদ্ধি করে। বংশবৃদ্ধি করতে করতে একটি পর্যায়ে তারা সেই হাড়গুলোকে ডিস্ট্রয় করে ফেলে। যেই হাড়গুলো অ্যাভাস্কুলার হয়ে যায়, দ্যাট মিনস ডিস্ট্রাকশনের কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সেই হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে হাড্ডি ফুটো করে, তারপর মাংস এবং চামড়ার লেয়ার ফুটো করে বাইরে বের হয়ে আসে। সুতরাং ক্রনিক অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে দেখা যায় একজন রোগী যখন আমাদের কাছে আসে, সে কোনো সমস্যার কথাই বলে না, শুধু বলে যে তার শরীরের একটি অংশে একটি ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে তার ভিতর থেকে পানি বা রসের মতো এবং ভিতর থেকে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো কোনো জিনিস বের হয়ে আসতেছে। তো অনেক সময় দেখা যায় যে এইভাবে চলতে চলতে হাড়টি পুরোপুরি ভেঙেও যায়, যেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। হ্যাঁ, এরকম প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়েও পেশেন্ট আসে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারগুলো সাধারণত হয় ট্রিভিয়াল ট্রমা বলতে আমরা বুঝি যে খুব সামান্য ইনজুরিতে হাড় ভেঙে যাওয়া।
তো খুব সামান্য ইনজুরি বলতে বোঝায় যে কোনো বয়স্ক মানুষ বা অ্যাডাল্ট দেখা গেল যে সিঁড়িতে ওঠানামা করতে গিয়ে সামান্য একটি সিঁড়িতে মিস স্টেপিং হলো, সে একটুখানি কাত হয়ে পড়ে গেল। সাথে সাথে এরকমটি হলে কিন্তু নর্মালি হাড় ভেঙে যাওয়ার কথা নয়, কিন্তু যেহেতু তার হাড় অস্টিওমাইলাইটিসের মাধ্যমে একদম দুর্বল হয়ে গিয়েছে, সেহেতু দেখা যায় যে হাড়টি ভেঙে গেল। তখন সে আমাদের কাছে আসে যে পড়ে গিয়ে হাড় ভেঙে গিয়েছে এই চিকিৎসার জন্য। কিন্তু আমরা যখন পেশেন্টের সাথে কথা বলি, তাদের হিস্ট্রি নেই, তাদেরকে পরীক্ষা করে দেখি, তখন আমরা তাদেরকে বলি যে আসলে আপনার যে পড়ে যাওয়ার কারণে হাড়টি ভেঙে গেছে, এটা এমনটি নয়, এটা আসলে আগে থেকেই দুর্বল হাড় ছিল। ইনফেকশনের কারণে এই হাড়টি আগে থেকেই দুর্বল ছিল, সেই হাড়টি এখন ভেঙে গিয়ে আপনি আমাদের কাছে আসছেন এবং আপনার কাছে মনে হচ্ছে যে আপনি পড়ে যাওয়ার কারণেই হাড় ভেঙেছে। একই রকম বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে ক্রনিক অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে। সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মা স্পেশালি বা বাবা যিনি গার্জিয়ান থাকে আমাদের কাছে এসে বলে যে এই বাচ্চার প্রায় 3 মাস 4 মাস আগে বা 6 মাস আগে তার ডায়রিয়া ছিল, ডায়রিয়ার কারণে সে হাসপাতালে ভর্তি হয়েছে, স্যালাইন দিতে হয়েছে, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে। তখন আমরা ধরি নেই যে এটা একটি সিভিয়ার ডায়রিয়া বা এই ধরনের কোনো সংক্রমণ। সেখান থেকে আমরা ধারণা করি যে এই ধরনের ডায়রিয়া যাদের হয়, অথবা কোনো গার্জিয়ান যদি বলে যে আমার বাচ্চার ঘন ঘন নিউমোনিয়া হয়, প্রায়ই তাকে হাসপাতালে নিতে হয়, তখন স্যালাইন দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আমরা ধরে নিই যে এই ধরনের কেসগুলোতে সাধারণত বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও যেমন কম থাকে, জীবাণু সংক্রমণের হারও বেশি থাকে। তো সেটি সাথে সাথে না হয়ে 3 মাস 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর 2 বছর পরও আমাদের কাছে আসে, এসে বলে যে বাচ্চা খেলতে গিয়ে সামান্য একটু পড়ে গেছে কিন্তু তার হাড় ভেঙে গেছে। তখন আলটিমেটলি তাকে যখন পরীক্ষা নিরীক্ষা করে আমরা কথা বলি, তখন বুঝতে পারি যে এটি আসলে নর্মাল যে ফ্র্যাকচার, যেটা ট্রমা বা আঘাতের কারণে, আঘাতের ফোর্সটা এত বেশি না থাকা সত্ত্বেও যেহেতু ইনফেকশন হয়ে হাড়টি দুর্বল ছিল, সেহেতু সামান্য আঘাতেই হাড়টি ভেঙে গিয়েছে। দর্শক মণ্ডলী, তাহলে আমরা বিশদভাবে বুঝতে পারলাম হাড়ের ইনফেকশন হলে সেটি কিভাবে আমরা প্রথমতই বুঝে নেব যে কেন আমার বাচ্চাটি হাঁটতে পারছে না, অথবা সে কোনো একটি বিশেষ অঙ্গ আমাকে টাচ করতে দিচ্ছে না, অথবা কোলে নিলে কাঁদছে। আগে যে বাচ্চাটি খেলতো, হাসি খুশি ছিল, সে এখন খুব বেশি কান্নাকাটি করছে, অথবা বা আগে যেভাবে করে সবার কাছে যেত এখন সে যাচ্ছে না। তাহলে অবশ্যই আমাদের একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ অথবা হাড় জোড়া বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। আর বয়োবৃদ্ধদের ক্ষেত্রে যারা বিশেষ করে একটু অ্যাডাল্ট এজে চলে গেছেন, 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব যারা আছেন, তারা অন্তত একবার যদি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞর শরণাপন্ন হয়ে কিছু ওনাদেরকে দেখিয়ে নেন, তাহলে হয়তো বা এ ধরনের হাড় ভেঙে যাওয়া অথবা পুঁজ বের হওয়া অথবা হাড়ের গুঁড়ো বের হওয়া, যেগুলো স্যার বললেন, যেগুলি অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায়, তারপরে গিয়ে স্যারদের কাছে যাওয়া হচ্ছে, যে কারণে ওনাদের অপারেশন করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকছে না। তাহলে যদি আমরা একটু সচেতন হই, তাহলে আশা করি এত বেশি খারাপ হওয়ার আগেই আমরা এটার প্রতিকার পেয়ে যাব। স্যার, তাহলে আমরা এবার আসি। আপনি তো আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কী ধরনের লক্ষণ দেখা গেলে আমরা সেটা হাড়ের ইনফেকশন বলে চিন্তা করব। এখন আপনাদের কাছে যদি একজন রোগী যায়, সেক্ষেত্রে আপনারা তো কিছু না কিছু টেস্ট দিয়ে থাকেন। এখন কি কি ধরনের টেস্টগুলি আপনারা মনে করেন এ ধরনের রোগীর জন্য লাভজনক হবে? অস্টিওমাইলাইটিস, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস বা যেটা ইনফেকশনটা খুব দ্রুত হয়, এবং ক্রনিক অস্টিওমাইলাইটিস, দুইটার ক্ষেত্রেই ক্লিনিক্যাল যে হিস্ট্রি, দ্যাট মিনস আমরা এটাকে বলি রোগীর সাথে কথাবার্তা বলে তার কিভাবে শুরু হয়েছিল, কবে থেকে হচ্ছে, প্লাস তার যেই শারীরিক গঠন, অবয়ব, তার কাজ, ইভেন কোনো কোনো ক্ষেত্রে প্রফেশন, কি কাজ করে, কোথায় যায়, কতটুকু প্রতিদিন তার কাজ করতে হয়, এই সমস্ত হিস্ট্রির মাধ্যমে আমরা অনেকটা নিশ্চিত হতে পারি যে ইনফেকশনের একটি সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সাধারণত যেটা ফিজিক্যাল তাকে টেস্ট করি, সেই টেস্টের মাধ্যমেও আমরা আরও কিছুটা নিশ্চিত হই যে এটা অন্য কিছুই না, এটা ইনফেকশন। প্লাস আমরা ল্যাবরেটরি কিছু টেস্টের মাধ্যমে একটুখানি আমরা নিশ্চিত হতে পারি। তো ল্যাবরেটরি টেস্টের মধ্যে আমরা প্রথমতই আসলে খুব সিম্পল কিছু টেস্ট, যেই টেস্টগুলো সব ধরনের রোগের ক্ষেত্রেই করানো হয়,
কিন্তু এই টেস্টগুলো সিম্পল হলেও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু মেসেজ নিয়ে আসে, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা সাধারণত যে কোনো রোগেই করা হয়। কমপ্লিট ব্লাড কাউন্টে দেখা যায় যে অস্টিওমাইলাইটিসের যারা পেশেন্ট আছে তাদের ইএসআর বাড়তি থাকে। নর্মালি ইএসআর আসলে 0 থেকে 20-এর বেশি কারোরই থাকার কথা নয়, কিন্তু অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে ইএসআর অনেক বেশি হতে পারে। এছাড়া আমরা আরেকটি পরীক্ষা দিয়ে থাকি, সেটি হচ্ছে সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা খুব দ্রুত বাড়ে, ইনফেকশন হলে এটা খুব দ্রুত বাড়ে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন সাধারণত আমরা বলি যে 6-এর কম হলে ভালো, বা অনেক বইতে লেখা আছে যে 3-এর কম হলে ভালো, কিন্তু অস্টিওমাইলাইটিসের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটি 50, 60, 70 পর্যন্ত হতে পারে। এছাড়াও দেখা যায় যে নিউট্রোফিল কাউন্ট, দ্যাট মিনস টোটাল কাউন্ট, নর্মালি হাড়ের ইনফেকশনের ক্ষেত্রে অনেক বেশি বেড়ে যায়। ইভেন কোনো ক্ষেত্রে সিভিয়ার ইনফেকশন হলে 40-45,000, 50,000 পর্যন্ত টোটাল কাউন্ট হয়ে যায়, হোয়াইট সেল কাউন্ট। অবশ্যই নিউট্রোফিলিয়া থাকে, দেখা যায় যে 85 থেকে 90% নিউট্রোফিল। এগুলো মূলত কিছুটা সিগনিফিক্যান্ট বহন করে ইনফেকশনের ক্ষেত্রে। এছাড়া সিআরপি বেশি থাকে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেশি হয়। এছাড়া যখনই আমরা কোনো পেশেন্টের হাড়ের ইনফেকশন সাসপেক্ট করি, তখন কিন্তু সাথে তার জেনারেলাইজড কিছু পরীক্ষা আমরা করাই। জেনারেলাইজড পরীক্ষার মধ্যে প্রথমেই রয়েছে যেমন সিরাম অ্যালবুমিন, পেশেন্টের পুষ্টিগত অবস্থান ঠিক আছে কিনা। কারণ আমরা ধরেই নিই যে সাধারণত যাদের শরীরে পুষ্টি ঠিক থাকে তাদের যে কোনো ধরনের ইনফেকশনই একটু কম হয়, কিন্তু যারা অপুষ্টিতে ভুগে, সেটা বাচ্চা হোক, শিশু হোক, অথবা বয়স্ক হোক, অ্যাডাল্ট, নর্মাল অ্যাডাল্ট হোক, তারাও অনেকে অপুষ্টিতে ভুগে। তো অপুষ্টিতে ভুগে থাকলে সে বিভিন্ন রকম ইনফেকশনের চান্স তখন তার বেড়ে যায়। এই জন্য আমরা সিরাম অ্যালবুমিন। এছাড়াও দেখা যায় যে যারা সাধারণত কিডনির বিভিন্ন অসুখে ভুগে, সেই কিডনির অসুখগুলোতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেই জন্য আমরা প্রাথমিকভাবে সিরাম ক্রিয়েটিনিন। এছাড়াও রক্তের একটি পেরিফেরাল ব্লাড ফিল্ম বাচ্চাদের ক্ষেত্রে আমরা করি, যে তার কি কোনো ধরনের রক্তশূন্যতা আছে কি না, বা রক্তশূন্যতা কী ধরনের রক্তশূন্যতা, আয়রন ডেফিসিয়েন্সি না অন্য ধরনের কোনো অসুবিধা। প্লাস এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা বুকের এক্স-রে, এবং দেখা যায় যে এফেক্টেড পার্ট, যে হাত বা পা, যে অংশটি সে নাড়াচ্ছে না বা যেটি ফুলে গেছে, সেই জায়গার একটি এক্স-রে করি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যেহেতু আমাদের কাছে সাধারণত এই ধরনের রোগীগুলো সরাসরি না এসে পেডিয়াট্রিশিয়ান, শিশু ডাক্তার বা অ্যাডাল্টদের ক্ষেত্রে মেডিসিন বিশেষজ্ঞদের কাছ থেকে রেফার হয়ে আসে, সুতরাং প্রাথমিকভাবে তারাও কিছু টেস্ট করিয়ে নিশ্চিত হয়ে আমাদের কাছে পাঠায়, এবং আমরা যখন এই স্পেসিফিক পরীক্ষাগুলো করি তখন বুঝতে পারি যে সে আসলে হাড়ের ইনফেকশনেই ভুগছে। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মমতাজ বেগম, আর বয়স প্রায় 40-42 হবে। আমি আমার সমস্যাটা হচ্ছে, আমি উপর থেকে পড়ে গেছিলাম, আমার পাড়া ভেঙে গেছিল। জি। তে ওই ডাক্তারের পরামর্শতে আমি ওই পাড়া প্লাস্টার ছিল, তে ওই পাড়া মনে করেন যে প্রায় 9 মাস হচ্ছে, পা যায় ঠিকঠাক হাঁটতে পারছি, কিন্তু ব্যথার বড়ি খেলে একাটুকু হাঁটতে পারছি না। ছাড়া ওই আপনার পাটা খালি ওই ফুটতিছে, রগে টান ধরে আছে, ভাঙ্গা জায়গাটা ব্যথা করতেছে। পায়ের কোন অংশটি ভেঙে গিয়েছিল? পায়ের মনে করেন ডান পায়ের ডান সাইড, ডান থাইতে, গোড়ালি নিচের গোড়ালি, গোড়ালি, ডান গোড়ালি ভেঙে গেছে। জি জি। আপনার তার পরবর্তীতে আপনার অপারেশন করা হয়েছে? অপারেশন করা হয়নি, কিন্তু ওই অবস্থাতেই আপনার ওই পাটা ব্যান্ডেজ করে দিয়েছিল। আচ্ছা, ব্যান্ডেজটি কতদিন ছিল? ব্যান্ডেজ না প্লাস্টার? 1.5 মাস ছিল। 1.5 মাসের প্লাস্টার ছিল। 1.5 মাস ছিল, আর ব্যান্ডেজ খোলার পরে আরো 1 মাস পায়ে ধাপ দিতে নিষেধ ছিল। প্রায় 2.5 মাসের মতো পায়ে কোনো মানে ধাপ দিতে পারিনি। তারপরে একটু করে হাঁটতে বলছিল। জি। আপনার শরীরের ওজন কিরকম? ওজন মেপেছেন? ওজন? জি। ওজন মাপিনি, তবে অতটা ওজন হবে না। আমি মানে জীবন চাকনি মানে বেশি যেটা ছোটা নয়। প্রেশার বা ডায়াবেটিস এরকম কোনো অসুখ আছে? জি না, মাপিনি অবশ্যই। আচ্ছা। কিন্তু আমার পাটা আসলে খালি ফুটতেছে, এখন রগের সমস্যা নাকি টাইনে ধরতেছে, মানে পাটা আমার আগের দিকে মানে যাচ্ছে না তো।
উনি জানতে চাচ্ছেন পাড়া ব্লকের গোড়ালি সমস্যা বা এরকম ভারী কিনা। হয়ে আছে, ঠিক আছে আমি দর্শক, আমরা ভারী বুঝতে আমাদের পেরেছি। আইতে দর্শক বলবো আপনাকে যে, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ওনার 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 প্রশ্নটিতে আমার যতটুকু মনে হচ্ছে ওনার পায়ে ক্যালকেনিয়াম ফ্র্যাকচার হওয়ার একটি একটি সম্ভাবনা রয়েছে, যেহেতু ডাক্তার ওনাকে প্লাস্টার দিয়েছে, কোনো অপারেশনের কথা বলেনি। তো ক্যালকেনিয়াম ফ্র্যাকচার হয়, অনেক সময় দেখা যায় যে টেলাস ফ্র্যাকচার হয়, কখনো বাইমেলিউলার ফ্র্যাকচার হয়। এগুলো সব কারণেই সাধারণত একই স্থানে, তো এই সবগুলো হাড় তো স্পেসিফিকভাবে আসলে এক্স রে না দেখে এটা মন্তব্য করা খুব কঠিন। তবে সাধারণত দেখা যায় যে পায়ের এই হাড়গুলো নিচের অংশে, গোড়ালির আশেপাশে হাড় ভাঙলে যে ধরনের প্লাস্টার করা হয় এটাকে বলা হয় শর্ট লেগ কাস্ট। তো শর্ট লেগ কাস্ট সাধারণত পায়ের আঙ্গুলের গোড়া থেকে হাঁটুর নিচ পর্যন্ত প্লাস্টার করে রাখা হয়, এবং এই প্লাস্টারের মাধ্যমে যে হাড়গুলো ভেঙে গেছে সেটা যদি প্লাস্টারের মাধ্যমে জোড়া লাগানোর মতো অবস্থায় থাকে তাহলে সাধারণত জোড়া লাগে। তো কোনো কোনো ক্ষেত্রে 3 সপ্তাহ, কোনো কোনো ক্ষেত্রে 6 সপ্তাহ, কোনো কোনো ক্ষেত্রে 12 সপ্তাহ, যেমন ক্যালকেনিয়াল ফ্র্যাকচার অথবা টেলাসে যদি কোনো আনডিসপ্লেসড ফ্র্যাকচার, বডি ফ্র্যাকচার থাকে তাহলে আমরা সাধারণত 12 সপ্তাহ পর্যন্ত তাকে প্লাস্টার না রাখলেও 8 সপ্তাহ প্লাস্টার রেখে প্লাস্টার ওপেন করা অবস্থায়ও তাকে আরও 4 সপ্তাহ হাঁটতে মানা করি। কারণ যখনই সে হাঁটার চেষ্টা করে তখন বডি ওয়েট ওই হাড়ের উপরে পড়ে, এবং দীর্ঘদিন প্লাস্টার থাকার ফলে তার আশেপাশের যে সফট টিস্যু, লিগামেন্টস, টেন্ডনগুলো থাকে এগুলো নাড়াচাড়া না হওয়ার ফলে তার ওখানে ব্যথা হয়। এই জন্য আসলে প্লাস্টার খুলে ফেলার পরপরই প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মাধ্যমে অ্যাঙ্কেল জয়েন্টের ফ্লেকশন, এক্সটেনশন, সার্কামডাকশন, তারপর হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল রোটেশন, এই ব্যায়ামগুলো, এবং কোনো কোনো ক্ষেত্রে আবারও এক্স রে করে সেই হাড়টি যথাযথভাবে জোড়া হয়েছে কিনা সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করা। আরেকটি জিনিস উনি যে বললেন ওনার বয়স 40 বা 40+, আমরা সাধারণত যেটা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, এই বয়সের সাধারণত ফিমেল যারা মহিলা পেশেন্ট তাদের ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফেট, বিভিন্ন মিনারেলস এগুলোর প্রতি তাদের আগ্রহ কম থাকে। দেখা যায় যে তারা জানেন না বা বুঝেন না। স্যার আরেকটু ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। নাম রঞ্জিত মন্ডল, আর বয়স 52 বছর। জি জি, হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। আর 6 মাস আগে আমাকে একটা বাতুল ফেলাই দিয়েছিল, তো ওই হিপ জয়েন্টটা আমার ওখানে সার্জারি করছিলাম এখন। জি বলুন, শুনতে সার্জারি পাচ্ছি। করে এখন আমার কিন্তু ডায়াবেটিস সার্জারি করছিল, সার্জারি করার পর এখন ফের আমি মোটামুটি হাঁটতে পারতেছি, একটু হাঁটতে পারতেছি। আর আমার আর কতদিন সময় লাগবে আমার ফুল হাঁটতে আর কি? এমনি সব ভালো, ডায়াবেটিস, প্রেসার এগুলো কোনো নাই, সুন্দর আছে আর কি। স্যার আপনি সরাসরি। দর্শক, আপনার কি অপারেশন করা হয়েছিল এটা কি আপনি একটু আমাকে বলতে পারবেন? যে তার ওই যে ওই বাম পায়ে ওই হিপ জয়েন্ট বলে নাকি? আচ্ছা, আমি আপনাকে কোমরের যেটা কোনিটা হিপ জয়েন্ট। জি, হিপ জয়েন্টের যে বল থাকে যেটাকে আমরা ফিমোরাল হেড বলি, এটা ভেঙে গিয়েছিল। আপনাকে কি স্টিলের বল লাগিয়ে দেওয়া হয়েছে? না না স্যার, বল না, বলের নিচে, বল নিচে। আচ্ছা, ট্রোকেন্টারিক ফ্র্যাকচার। আপনার ওখানে কি প্লেট এবং স্ক্রু দেওয়া আছে নাকি চিকন একটি রড দেওয়া আছে? না স্যার, স্ক্রু দেওয়া আছে 3টা, শুধু স্ক্রু দেওয়া আছে, 3টা স্ক্রু দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ স্যার, 3টা স্ক্রু আপনার যে ফিমার মানে থাই বোন, সেই বোনের গোড়া থেকে যে বল আছে সেই বলের দিকে গিয়েছে না? 3টা স্ক্রু জাস্ট কোনাকুনি ভাবে। হ্যাঁ। আচ্ছা, কতদিন হয়েছে? 6 মাস পার হয়ে গেছে স্যার। 6 মাস পার হয়ে গেছে। 6 মাস পার হয়ে গেছে। জি, ধন্যবাদ। ওনার যেই ফ্র্যাকচারটি হয়েছিল, ওনার কথা শুনে মনে হচ্ছে এটাকে আমরা বলি নেক অফ ফিমার ফ্র্যাকচার। নেক অফ ফিমার ফ্র্যাকচার হলে সাধারণত 3টি স্ক্রুর মাধ্যমে ওই না কেটে অপারেশন করে হাড়টি জোড়া দেওয়া হয় সাধারণত। তবে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে আমাদের শরীরে কিছু হাড় আছে যে হাড়গুলো যদি ভেঙে যায় তাহলে
যত দ্রুততার সাথে সম্ভব সেটাকে জোড়া দেওয়ার জন্য চেষ্টা করা হলেও আলটিমেটলি সেই হাড় জোড়া হয় না। এরকম যে ৩-৪টি হাড় আমাদের শরীরে মাত্র রয়েছে ২০৬টি হাড়ের মধ্যে, খুব এক্সেপশনাল এই ৩-৪টি হাড়, তার মধ্যে একটি হাড় হচ্ছে এই নেক অফ ফিমার। নেক অফ ফিমার যদি ভেঙে যায়, এটার বিভিন্ন ধরন আছে, সাবক্যাপিটাল টাইপ, ট্রান্সসার্ভাইকাল টাইপ, বেজাল টাইপ, এরকম বিভিন্ন ধরন আছে। তো সাধারণত উনি যে বয়স বলেছেন ৫০ বা 50 এই বয়সে এগুলো খুব সুন্দরভাবে অপারেশন করা হলেও সাধারণত ভালোভাবে জোড়া হয় না। সেক্ষেত্রে এই অপারেশন মাধ্যমে যে হাড়টি জোড়া দেওয়া হয়েছে সেই হাড় ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। এটাকে আমরা বলি এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস। এভিএন হয়ে গেলে আসলে এটা খুব স্লোলি হয় এবং এভিএন হতে মিনিমাম ২-৩ বছর বা কারো কারো ক্ষেত্রে ৩-৪ বছরও সময় লাগে। এভিএন হয়ে গেলে আসলে এই হাড়ের যেই বল থাকে, যেটা আমরা ফিমোরাল হেড বলি, এই হেডটিকে চেঞ্জ করে তখন আর্টিফিশিয়াল হেড, স্টেইনলেস স্টিল আছে, বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, সেই হেডকে লাগিয়ে নেওয়া যাওয়া যায়। তবে ওনার যে সিমটমটি এখন আসছে যে ভালো করে হাঁটতে পারেন না, তাহলে আমি বলবো আপনি আপনার ডাক্তারের সাথে আরেকবার একটু যোগাযোগ করুন, ও নতুন করে এক্সরে করে উনি আপনাকে একটু ভালো ধারণা দিতে পারবেন যে এটা কি জোড়া হচ্ছে নাকি এটা ক্ষয়ের দিকে যাচ্ছে। তবে জোড়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ইয়ংদের ক্ষেত্রে একটু বেশি হয়, বয়স্কদের ক্ষেত্রে সাধারণত জোড়া হয় না। স্যার, আমাদের সাথে আরো একজন দর্শক আছে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম আপা মোহাম্মদ হৃদয় ইসলাম। আমি ঠাকুরগাঁ থেকে বলতেছি, আপনাদের অনুষ্ঠান দেখতেছি। আমার সমস্যা আপা, এই যে আমার 11 ডায়াবেটিস, বয়স আমার 39-40 হয়ে গেছে। তো এখন আমার যে 3 মাস ধরে পায়ে মানে পাগুলি অবস্থা করতেছে, হ্যাঁ, ঝিনঝিন করতেছে আর অবস্থা করতেছে, আর কোনো সময় যাচ্ছে ব্যথা করতেছে। এখন এটার আদিগণ যাচ্ছি কিছুদিন স্যার, আগে আপনি কিছু বলতে চাইলে। জি, আপনার ডায়াবেটিস কি কন্ট্রোলে আছে? স্যার, ডায়াবেটিস বছর খানেক ধরে 14-16 পারও না, কমেও না। তাহলে তো আপনার ডায়াবেটিস বেশি আছে, কন্ট্রোল থাকে না। 1 বছর ধরে ওষুধ খাচ্ছি, চিকিৎসার নাম কিছু বলতে পারবো না, যাই হোক, কিন্তু ইন্স্যুরেন্স নিচ্ছে আর দুটা ক্যাপসুল দিচ্ছে, ওই তারপরেও ওই 14-16 গ্রামে থাকতেছে। এইভাবে ভালো ছিল, এখন আমার 3 মাস ধরে ওই পায়ের সমস্যা আমার হাঁটু থেকে। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আসলে কানেকশনটিতে কিছুটা সমস্যা থাকায় আমরা পুরোটি বুঝতে পারিনি। যতটুকুন আমরা উদ্ধার করতে পেরেছি, স্যার আপনি যদি আপনার পরামর্শটি আসলে ওনার প্রশ্নটা আমিও খুব ভালোভাবে বুঝতে পারিনি, তবে যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে ওনার পাগুলোতে একটু অবর সেন্সেশন বা হাঁটতে ওনার অসুবিধা হয়। আসলে ওনার যেহেতু ডায়াবেটিস মেলাইটাস আছে এবং যদিও আসলে ডায়াবেটিস যাদের আছে বা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস যাদের থাকে তাদের কিছু কিছু সমস্যা দেখা দেয়, তার মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক ভাস্কুলোপ্যাথি। তো এই ধরনের সমস্যায় দেখা যায় যে যারা ডায়াবেটিসের রোগ নিয়ন্ত্রণ করেন, ডাক্তার, এন্ডোক্রাইনোলজিস্ট অথবা ডায়াবেটিক বিশেষজ্ঞ যারা আছেন, তারা একটু সুপরামর্শ দিয়ে থাকেন। আরেকটি জিনিস হচ্ছে, ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে পা অবশ হয়ে যাওয়া, আসলে উনি যেটা বলছেন এটা তো আসলে হাড়ের ক্ষেত্রে মানে আমাদের যে অর্থোপেডিক সার্জারির সাথে কোরিলেশন, সেটার মধ্যে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে যদি কোনো কারণে নিউরোপ্যাথি হয়। নিউরোপ্যাথি মিনস হচ্ছে তার যদি সেন্সেশন কমে যায়, সেন্সেশন কমে যাওয়াকেই কেউ অবশ বলে, বা সেন্সেশন কমে গেলে তার মোটর এবং সেন্সরি দুই ধরনের সমস্যাই হয়। মোটর পাওয়ার যদি তার কমে যায়, সেই ক্ষেত্রে মাসলের শক্তিগুলো কমে যায়, মাসলের শক্তি কমে গেলে তার হাঁটতে অসুবিধা হয়। অনেক সময় দেখা যায় যাদের হাঁটতে অসুবিধা হয় তারা দীর্ঘমেয়াদী ঘর থেকে বের হন না, সেই ক্ষেত্রে তাদের বোনগুলার একটা ডিজেনারেশন হয়, স্পাইনাল কর্ডের ডিজেনারেশন হয়, স্পাইনাল নার্ভ ডিজেনারেশন হয়, সেগুলোর কারণেও তার এই পায়ে অবশ হয়ে যাওয়ার প্রবণতা বা পায়ে ব্যথা হওয়ার প্রবণতা। এটি আসলে আসলে খুব দ্রুত সমাধান বলে দেওয়া খুব কঠিন,
কারণ কেন হয়েছে, কারণ তার যেহেতু ডায়াবেটিস বাড়তি থাকে, উনি বলছেন 12, 14, 16 এরকম থাকে, তাহলে এরকম বাড়তি ডায়াবেটিসের কারণে তার দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হয়েছে কিনা। তবে আমি অর্থোপেডিক সার্জারির দৃষ্টিকোণ থেকে এটুকু বলতে পারি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার পর যদি তার এমন কোনো সমস্যা দেখা দেয় যেটাতে তার মাসকুলোস্কেলেটাল সিস্টেম ইনভলভ, সেই ক্ষেত্রে অর্থোপেডিক সার্জন, ফিজিক্যাল মেডিসিনের স্পেশালিস্ট, নিউরোসার্জন। স্যার আমাদের সাথে আর একজন জি, দর্শক আছে। জি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সিলেট থেকে বলছি আপু। জি জি। আমার নাম হলো মোহাম্মদ শাকিল মিয়া, বয়স 50। জি, সমস্যাটি বলুন। আমার সমস্যা হলো আমার ডায়াবেটিস। জি, ডায়াবেটিস। বুঝছেন আপু? ডায়াবেটিস আছে আপু। জি এই ডায়াবেটিস আছে 10-12 বছর হয়, আর কোমরে বাম সাইডে খুব ব্যথা হয়, বুঝছেন? জি, আচ্ছা। বেশি বইলে উঠতে আসলে হইতে পারি না, জি, বসলে উঠতে বাম পারেন না। সাইডে। স্যার, আপনি কোনো প্রশ্ন করতে চাইলে আসলে ডায়াবেটিস বসলে উঠতে পারছেন না, এটার মানে কোনো আঘাত পেয়েছিলেন? জি না স্যার, আমি তো এই রাবার ডিপার্টমেন্টে কাজ করি, সবসময় নইয়া কাজ করি স্যার, বুঝছেন? সবসময় নিচু হয়ে কাজ করার, সবসময় এটা এটা আসলে কত বছর যাবত এই কাজ করছেন? স্যার এটা 15-20 বছর ধরে করতেছি। ভারী জিনিস আলগাতে হয়? জি, বাড়ি মানে কষ্ট উঠাইতে হলে তো বালতি বাম হাতে রাখিয়া উঠাইতে হয়। আচ্ছা আচ্ছা। তো আসলে দর্শক, ধন্যবাদ। এই ধরনের ক্ষেত্রে মানে যেটাকে আমরা বলি যে ক্রনিক পেইন মানে দীর্ঘদিনের ব্যথা, ওনার যে কাজ এবং ওনার শারীরিক গঠন সম্পর্কে আমি কোনো আইডিয়া পেলাম না, যদিও বলেছেন বয়স 50। তো সাধারণত যারা দীর্ঘদিন থেকে নিচু হয়ে কাজ করতে হয়, ভারী জিনিস হাতে নিয়ে উপরে নিচে ওঠানামা করতে হয়, এই ধরনের ক্ষেত্রে তো মেকানিক্যাল ব্যাক পেইন হয়, মেকানিক্যাল মাসল স্পাজম থেকে নিয়ে শুরু করে। আর যেহেতু তার ডায়াবেটিস আছে, অবশ্যই তার হাড় ক্ষয় বা হাড় ক্ষয়ের যে রেট, এটা অন্যান্যদের চাইতে কিছুটা বেশি। তো সেই ক্ষেত্রে আসলে কিছু পেইন কিলার ঔষধ, যেগুলো মাইল্ড ধরনের, এটা উনি খেতে পারেন, যেগুলো কিডনির জন্য খুব বেশি ক্ষতিকর হবে না। কিডনির কথাই বলছি এই জন্য, কারণ ডায়াবেটিস যাদের থাকে তাদের কিডনি এমনিতেই কম্প্রোমাইজ থাকে। সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো ব্যথার ওষুধ খেলে কিডনির উপর ডাবল অ্যাসল্ট হয়, যে কারণে কিডনি তখন ম্যাল ফাংশন করে। সেজন্য কেন হচ্ছে, ইভেন কোনো ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা বুঝি যে একজন মানুষের যে নর্মাল জীবন ধারণের যে অভ্যাস, সেটা থেকে তাকে বের হয়ে আসতে হয়। যেমন এই যে উনি ভারী কাজ করছেন, নিচু হয়ে জিনিস উঠাতে হচ্ছে, তো দীর্ঘদিনের কোমর ব্যথা হলে অবশ্যই তাকে ভিন্ন কোনো কাজের সোর্স, যেখানে উনি বসে থেকে কাজ করতে পারবেন বা সিঁড়িতে ওঠানামা না করে একই অফিসে হয়তো ভিন্ন কোনো পোস্টের জন্য উনি আবেদন করতে পারেন। এগুলো কিছু জেনারেলাইজড ম্যানেজমেন্ট। প্রাথমিকভাবে হয়তো অল্প কিছু ব্যথার ওষুধ দেওয়া যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে আমরা নেবোমেটন বা এই জাতীয় ওষুধ, যেগুলো কিডনির প্রতি সংবেদনশীল নয়, মানে কিডনির কোনো ক্ষতি করে না, এরকম ওষুধ দীর্ঘমেয়াদে। স্যার, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান, আমার বয়স হচ্ছে 45। জি, হ্যাঁ, সমস্যাটি বলুন। আমার সমস্যা হচ্ছে অনেকদিন পর্যন্ত আমার এই গিরায় ব্যথা। গিরায় ব্যথা। জি দর্শক। জি, ওই ঔষধ খাইলে মানে 2-3 দিন ভালো থাকে, আবার এই ব্যথা চলে আসে। স্যার, আপনি কি করেন? আমি কোনো এই কাজ করি না, ভারী কাজ করি না। আগে ভারী কাজ করতাম, এখন কোনো ভারী কাজ করি না। আপনার কোন কোন গিরায় ব্যথা হয়? এই হাঁটুতে আসে, আবার ওই দাঁড়ায় যায়, আবার ওই হাতের ওই গোড়ালিতে আসে। আচ্ছা, পারিবারিকভাবে আপনার আব্বা আম্মা ভাই বোন ওনাদের কি এই একই রকম জয়েন্টের ব্যথার কোনো কথা আপনি শুনেছেন বা আগে হয়েছে? ঠিক কারণ নাই, এরকম কারণ নাই। না।
জি, আপনি এমনিতে সাধারণভাবে যে চলাফেরা করেন তাতে দিনের কতটুকু সময় আপনি সরাসরি সূর্যের আলোতে বের হতে পারেন? আমি সূর্যের আলোতে প্রায় 3-4 ঘন্টা থাকি। 3-4 ঘন্টা। জি। জি, জি। আচ্ছা দর্শক, আসলে যেটা আপনি জয়েন্টের ব্যথার কথা বলছেন, এটা সকালে ঘুম থেকে ওঠার পর কি আপনার এই ব্যথা থাকে? না, এটা হঠাৎ আসে, যেমন ওই আজকে সারাদিন ঘুরে ফিরে আসছে, এই কিছু আগেই এই আবার গিরা ব্যথা আসছে। এর আগে ভালো ছিলাম। আচ্ছা, কত বছর যাবত এই সমস্যাটি শুরু হয়েছে এটা আপনার? প্রায় 10 বছর উপরে হয়ে গেছে। 10 ওষুধ বছরের খাই, উপরে। হ্যাঁ ওষুধ খাইলে একটু বুঝি আবার যে কি ধরনের ওষুধ খেয়েছেন? ওষুধের নাম বলতে পারবেন? এখন বর্তমানে ওষুধ ওই খাইতেছে প্লাসজি 100 mg। আচ্ছা। এটা খাই ওই বিষের জন্য। আচ্ছা। আর একটু লাইনে থাকেন, আমি একটু ওই ওষুধের নাম কটা বলতেছি। জি দর্শক, আসলে দীর্ঘমেয়াদী যেই জয়েন্টের ব্যথা, ওনার বয়স 45 বছর, প্রায় 10 বছর যাবত 10 ওনার বছর ব্যথা, যাবত। মানে ওনার বয়স যখন 35 বা ভেরি ইয়ং তখন থেকেই ওনার ব্যথাটি শুরু হয়েছে। এ ধরনের জয়েন্টের ব্যথা এই বয়সে হওয়ার কথা নয়। 35 বছর বয়সের একজন ইয়ং, আদারওয়াইজ হেলদি, যার অন্য কোনো অসুখ নেই, এরকম একজন মানুষের 35 বছর বয়সে জয়েন্টের ব্যথা হওয়ার কথা নয়, যদি না ইভালুয়েশনটা আসলে একটু ভালোভাবে করা দরকার। যেহেতু কোনো আঘাতজনিত ব্যথা নয়, সেহেতু তার যে পারিবারিকভাবে যেগুলো জেনেটিক্যাল জয়েন্ট ডিজিজ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এছাড়াও এজ রিলেটেড অস্টিও আর্থ্রাইটিস, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে। এগুলো আসলে খুব স্বল্প সময়ের ব্যবধানে আসলে ট্রিটমেন্ট দেওয়াটা খুব মুশকিল। তারপরেও দেখা যায় যে পেইন কিলার উনি খেয়েছেন, ওনার কোনো ভালো কাজ করছে না। সো ওনার আসলে একজন ভালো অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেওয়া উচিত, বা অন্ততপক্ষে একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞ। জয়েন্টের ব্যথা যদি কোনো সিস্টেমিক ডিজিজের কারণে হয়, আসলে সাধারণত এটা ওনারাই ডিল করেন। যদি ট্রমাটিক অথবা আঘাতজনিত অথবা ইনফেক্টিভ, বা কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে গিয়েছে, তখন ওনারা আমাদের কাছে পাঠান যে জয়েন্ট রিপ্লেসমেন্টের কোনো সুযোগ আছে কিনা। যেহেতু আমরা অর্থোপেডিক সার্জারি, অর্থোপেডিক সার্জন মিনস সার্জন মানেই অপারেশন, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো এই পেশেন্টগুলোকে অপারেশনের জন্য ডিল করি। তো ওনার ক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে যে আপনি একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞকে দেখান। মেডিসিন বিশেষজ্ঞ দেখালে ওনারা যদি আইডেন্টিফাই করতে পারেন যে কিভাবে বা কেন আপনার এই জয়েন্টের ব্যথাটি হয়েছে, তাহলে ওনারা ভালো। স্যার, এই ধরনের ব্যথার ক্ষেত্রে ওজনের সাথে কি কোনো সম্পর্ক আছে বলে মনে করেন? হ্যাঁ, ওজনের সাথে সম্পর্ক আছে। যাদের বডি ওয়েট বেশি থাকে, এটাকে আমরা আসলে বিএমআই বলি, বডি মাস ইন্ডেক্স। তো যাদের সাধারণত বডি ওয়েট বেশি থাকে, তাদের স্বভাবতই তাদের হাঁটুতে, পায়ের গোড়ালিতে ওজনের চাপ বেশি হয়, এবং বডি ওয়েট বেশি থাকার ফলে তার যে নর্মাল ক্ষয়িষ্ণু যে প্রক্রিয়া, আমাদের যেটাকে আমরা বলি যে এজ রিলেটেড অস্টিওআর্থ্রাইটিস, তার মানে প্রত্যেকেই আমাদের যখন বয়স হবে, বয়স হয়ে যাওয়ার পরে হাড়ের বিভিন্ন সাইডে যে ক্ষয় শুরু হয়, সেই ক্ষয়গুলো যাদের ওভারওয়েট থাকে তাদের কিছুটা দ্রুত শুরু হয়, কারণ সেই হাড়গুলোকে বেশি ওজন বহন করতে হয়। স্বভাবতই বেশি কাজ করলে যে কোনো যন্ত্র, যে কোনো মেশিন, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি অতিরিক্ত কাজ করে, তাহলে সে দ্রুতই টায়ার্ড হয়ে যায় বা সে দ্রুতই নিঃশেষ হয়ে যেতে থাকে। এই জন্য বডি ওয়েট বেশি থাকলে অবশ্যই তার ক্ষেত্রে এই সিমটমগুলো বেশি আসে। তারপরেও সবার ক্ষেত্রে হয় না। স্যার, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল হাড়ের ইনফেকশন এবং ফ্র্যাকচার বা হাড় ভাঙা। আশা করি আপনারা আমাদের আলোচনার মাধ্যমে যথেষ্ট উপকৃত হয়েছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।